গত কয়েকদিন ধরে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়তেছে। আপনার মনে হতে পারে যে খেলার চ্যানেলে দাদা সুনীল গঙ্গোপাধ্যায়ের টেনে আনলো কেন? একবার ওয়ানডে বিশ্বকাপের আগে যেটা হয় আমাদের দেশেও দেখেন না, বিভিন্ন পত্র পত্রিকায় সাহিত্যিক, সিনেমার তারকা এদের বিশ্বকাপ অনুভূতি জানতে চাওয়া হয়। তা আনন্দবাজার পত্রিকা, সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু দীর্ঘদিন আনন্দবাজার গ্রুপে চাকরি করছেন। তারপরেও আনন্দবাজার পত্রিকা যখন তার কাছে গেল যে বিশ্বকাপ সম্পর্কে কিছু বলেন, উনি খুব বড় ক্রিকেট ফ্যান, ওয়েস্ট ইন্ডিজের ফ্যান ছিলেন মূলত। তো উনি বলতেছেন কি বিশ্বকাপ? বললো যে এরকম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। তো হেসে দিয়ে বলতেছেন যে ক্রিকেটের আবার একটা বিশ্বকাপ, 7-8টা দল খেলে, এটা একটা বড় টুর্নামেন্ট বলতে পারো। বিশ্বকাপ বললে বিশ্বকাপ জিনিসটার অবমাননা করা হয়, বিশ্বকাপ হয় ফুটবলে, গ্লোবাল ইভেন্টে। তো সুনীল গাঙ্গুলি তো আজকে নেই, কিন্তু ক্রিকেট খানিকটা গ্লোবাল হয়েছে। ক্রিকেটে এখন দেশ সংখ্যা অনেক বাড়ছে, অমুক তমুক। তারপরেও সুনীল গাঙ্গুলি যদি বেঁচে থাকতেন তাহলে তার দেশের কার্যকলাপ দেখে বলতেন যে ও বাবা, আমি যা বলছিলাম ভুল বলছিলাম, এটা বড় সড়ো টুর্নামেন্টও আর বলা যায় না, এটারে এখন আমার দেশের লোকজন পাড়ার খেলা বানায় ফেলছে। পাড়ার খেলায় বোধহয় এর চেয়ে একটু ভব্যতা, সভ্যতা, নিয়ম কানুন মানা হয়, সেটা আর কেউ মানতে রাজি না। অ্যাটলিস্ট আইসিসি বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড মনে হয় না যে সেগুলো নিয়ে আর ভাবে। সভ্যতা, ভব্যতা, খেলার যে নিয়ম কানুন, সেগুলো থেকে একদম দূরে সরে গেছে তারা। বাংলাদেশের সঙ্গে কি করতেছে, পাকিস্তানের সঙ্গে আগে পরে কি করছে বা এখনো করতেছে, সেগুলো তো আপনাদের মুখস্থ হয়ে গেছে। দেখেন, সর্বশেষ যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে বসলাম, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের 4জন পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়, তাদেরকে ইন্ডিয়া ভিসা দেয় নাই ইন্ডিয়াতে খেলতে আসার জন্য। একই সঙ্গে প্রচণ্ড শঙ্কা তৈরি হয়েছে যে ইংল্যান্ড, ইটালি, ইউএই, ওমান, এইসব দেশেও তো ইভেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন পাকিস্তানি বংশোদ্ভূত। তাহলে এরাও কি ভিসা পাবে না? তাহলে বিশ্বকাপটা কাদের নিয়ে হবে? নিজেরা নিজেরা হবে? নিজেদের ভিতর ইন্ডিয়া কয়েকটা টিম ভাগ করে বিশ্বকাপ খেলবে? তো সেই জিনিসটা একটু আলোচনা করি, যে এই পুরো জিনিসটা কি পরিমাণে তামাশায় পরিণত হয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, কষ্টটা কোথায় লাগে, চিরকাল একদম স্পোর্টস বোঝার পর থেকে বুঝে আসছি যে স্পোর্টস ইটসেলফ অনেক বড় একটা ব্যাপার। ইটসেলফ এ ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে সাম্প্রদায়িকতা, রাষ্ট্রীয় কূটনীতি, এগুলোর চেয়ে বড় ব্যাপার। এবং চিরকাল সবগুলো রাষ্ট্র স্পোর্টসকে ওই সম্মানটা দিয়ে আসছে, যে যখন প্রসঙ্গটা স্পোর্টস, তখন আমরা সাম্প্রদায়িকতার প্রশ্ন আনবো না, সীমান্ত সম্পর্কের কথা আনবো না, রাষ্ট্রীয় কূটনীতির কথা আনবো না। কিন্তু এটা সত্যি শুধু ক্রিকেটে না, সব স্পোর্টসেই এটা একটু একটু করে ধসে পড়ছে, বা বিভিন্ন সময় আমরা পুরোপুরি ধসে যেতে দেখছি। অলিম্পিক বয়কট থেকে শুরু করে অলিম্পিকে, এই যে এখন রাশিয়ান অ্যাথলেটদের লাস্ট অলিম্পিকে নিষিদ্ধ রাখা হলো, তো পুরো পৃথিবীটাই তো আসলে একটা অশান্ত এবং অভব্য জায়গায় পরিণত হয়েছে। কিন্তু ক্রিকেটটার প্রতি একটা আলাদা দাবি আমাদের ছিল, যে বলাই হয় যে ইটস নট ক্রিকেট, মানে কোনো কিছু অভদ্র দেখলে বলা হয় যে এটা ক্রিকেট না, ক্রিকেট হচ্ছে ভদ্রতার প্রতিশব্দ। এটা নিয়ে অবশ্য ভিন্ন আর্গুমেন্ট আছে যে আসলে ভদ্রতার প্রতিশব্দ কিনা, কিন্তু আপাতত আমরা যদি সেটা ধরেও নেই, সেটার প্র্যাকটিস কিন্তু কম বেশি আমরা দেখছি। যে যখন দুটো দেশের মধ্যে পরিস্থিতি খারাপ, ক্রিকেটে তো আসলে সবসময় সবচেয়ে বেশি পরিস্থিতি খারাপ থাকে, সীমান্ত উত্তেজনা থাকে ভারত আর পাকিস্তানের মধ্যে, তখনও আমরা চিরটা কাল দেখে আসি এই 90 দশকের শেষ পর্যন্ত, যে তারা চেষ্টা করে যে ক্রিকেটকে প্রাধান্য দিতে। ক্রিকেট আর আগে, ক্রিকেট আগে, পলিটিক্সটা পরে, সীমান্ত যুদ্ধ পরে। দেখেন, আজকে ইন্ডিয়াতে বিজেপি গভর্নমেন্ট, এবং মানে আমরা ধরে নিতে পারি যা কিছু হচ্ছে সেই গভর্নমেন্টের প্রশ্রয় এবং তাদের অনুমোদনেই হচ্ছে। এবং এই যে মুস্তাফিজদের নিয়ে গালিগালাজ করা, তারে এয়ারপোর্ট থেকে বেরোতে দেবে না, এটা তো বিজেপির বিভিন্ন নেতারাই বললেন। অথচ এই বিজেপি গভর্নমেন্ট কিন্তু কারোর ওপরে ভর করে ক্ষমতায় আসে নাই, মানে তাদের কোনো শরিকের অংশগ্রহণ লাগে না এই সরকার গঠনে, এটা পুরোপুরি বিজেপির গভর্নমেন্ট। কিন্তু আমাদের মনে আছে 1999 সালে যখন বিজেপির প্রপার একক গভর্নমেন্ট ছিল না, এনডিএ গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের প্রধান ছিলেন বিজেপির অটল বিহারী বাজপেয়ী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানি। তখন কিন্তু তাদের এই যে সংঘ পরিবার বলতে আমরা যেটা বুঝি আর কি, যারা এই সাম্প্রদায়িকতায় বেশি চাপ দেয়, সেই সদস্যদের সাংসদদের উপর নির্ভর করে সরকার করতেছিল। এবং তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ছিল শিবসেনা। শিবসেনা সমর্থন না থাকলে এনডিএ গভর্নমেন্ট পড়ে যেত। এরকম একটা অবস্থায় পাকিস্তান ইন্ডিয়ার কার্গিল যুদ্ধ চলতেছে। এখন আপনি কি কল্পনা করতে পারেন এরকম সময় আদবানি সাহেব বা বাজপেয়ী সাহেব কোনোভাবে ক্রিকেটের পক্ষে থাকবে? ভারত পাকিস্তান ক্রিকেটের পক্ষে থাকবে এবং ছিল।
সেই সময় তারা সরকার হারানোর ঝুঁকি নিয়ে হলেও আদবানি সাহেব, বাজপেয়ী সাহেব রাস্তায় নেমে ইন্ডিয়া পাকিস্তান সিরিজ আয়োজন করছেন। কিভাবে? ওই কার্গিল যুদ্ধের পাশাপাশি সময়ে 12 বছর পরে পাকিস্তান আসতেছিল ইন্ডিয়া সফরে। প্রবল উত্তেজনা, শিবসেনার লোকেরা গিয়ে ওয়াংখেড়েতে উইকেট খুলে ফেলল। তখন খোদ বাজপেয়ী বললেন যে না, পাকিস্তান ক্রিকেট খেলতে আসতেছে, আমরা তাদের দাওয়াত দিছি, এই অবস্থায় কোনো রকম অবমাননা কোনো কিছু সহ্য করা হবে না। খোদ লালকৃষ্ণ আদবানি রাস্তায় নেমে আসলেন, এসে শিবসেনার সঙ্গে কনফ্রন্টেশনে জড়ালেন। এমন পরিস্থিতি যে শিবসেনা সমর্থন উইথড্র করে নিতে পারে, সরকার পড়ে যেতে পারে, তারপরেও তারা পরোয়া করে নাই। প্রথম টেস্টটা ওয়াংখেড়েতে হওয়ার কথা ছিল, সেটা উইকেট খুলে ফেলার কারণে সরায় ফেলা হলো। পরের টেস্টটা তো আপনাদের মনে আছে, আবার ওয়াংখেড়েতে এসে সেই যে কুমলে 10 উইকেট নিল। এবং ওই ঘটনার পর পর দুদেশের এই যে হেট রিলেশনশিপ, এটা যাতে কমে সেই জন্য বাজপেয়ী সাহেব ওই থেকে দিল্লি থেকে লাহোর পর্যন্ত একটা বাস যাত্রা করছিলেন। এই গল্পটা বললাম কেন, যে আজকে মানে তুলনাটা কার সঙ্গে কার দেবো? আমরা তো ধরেই নেই যে বিজেপি বা সংঘ পরিবারে এরা তো সাম্প্রদায়িক হবেই। কংগ্রেসের সঙ্গে আমি তুলনা দিচ্ছি না। কংগ্রেস চিরকাল ভারত পাকিস্তান সম্পর্কটা মানে ক্রিকেটীয় সম্পর্কটা টিকায় রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে, এখন তারা তো করবেই, তারা একটা সেকুলার দল। কিন্তু খোদ এনডিএ গভর্নমেন্টও একসময় এটাকে রেসপেক্ট করছে। আজকে সেইটুকু ভদ্রতা এই বিজেপি দলটারও বা এই রাষ্ট্রেরও, ইন্ডিয়া রাষ্ট্রেরও নাই। এই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করা, বাংলাদেশের খেলোয়াড়দের হুমকি ধামকি দেওয়া, অনিরাপদ করা। খোদ আইসিসি অ্যাসেসমেন্ট বলতেছে যে বাংলাদেশ দলে, এবং ডিসেম্বরের অ্যাসেসমেন্ট, আজকের না, এসব ঝামেলার পরের অ্যাসেসমেন্ট না, ডিসেম্বরের অ্যাসেসমেন্ট বলতেছে বাংলাদেশ দলের সঙ্গে মুস্তাফিজ থাকলে বাংলাদেশের সিকিউরিটি থ্রেট আছে, বাংলাদেশের সমর্থকরা জার্সি পরে গ্যালারিতে যেতে পারবে না, রাস্তায় ঘোরাঘুরি করতে পারবে না। কি ভয়ঙ্কর অবস্থা! বিজেপির লোকজন বলতেছে মুস্তাফিজ রে এয়ারপোর্ট থেকে বের হলে খবর আছে, সেই খবরটা কি উপরালা জানে। মানে এরকম অবস্থা এখনো পর্যন্ত সরকার থেকে কেউ বলে নাই যে না, এই সব কথার কথা আমরা দায়িত্ব নিচ্ছি, এটুকু কেউ বলে নাই। অথচ তারা আশা করতেছে যে বাংলাদেশ ওখানে বিশ্বকাপ খেলতে যাবে। একই সঙ্গে দেখেন কি একটা মানে বিভৎস ঘটনা, ইউএসএ দলটাও তো কোয়ালিফাই করে আসছে বিশ্বকাপে। ইউএসএ এখন ক্যাম্প করতেছে শ্রীলঙ্কায়, কন্ডিশন মাথায় রেখে ইন্ডিয়ার কাছাকাছি কোনো জায়গায় তারা ক্যাম্প করবে। ইউএসএর 4জন খেলোয়াড় পাকিস্তানি বংশোদ্ভূত। খুবই স্বাভাবিক, ইউএসএর দলটা তো এখনো পর্যন্ত ইমিগ্রেন্টদের উপরে চলে। ওদের তো অরিজিনাল ইউএসএর যে লোকজন, অরিজিনাল ইউএসএর লোকজন বলে পৃথিবীতে কিছু এখন আর নাই। অল্প কিছু রেড ইন্ডিয়ান আছেন, ওনারা কোনো কিছুর মধ্যে নাই। কিন্তু যারা মোটামুটি ইউএসএর গত কয়েক পুরুষের হোয়াইট, তারা কেউ এখনো ক্রিকেটে নাই। ক্রিকেটটা চলেই মূলত ইন্ডিয়া পাকিস্তানিদের দিয়ে, নিউজিল্যান্ডের 2 একজন ক্রিকেটার আছে, অস্ট্রেলিয়ার 2 একজন ক্রিকেটার আছে। তার মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ 4জন মেম্বার ইনক্লুডিং আলী খান, এদেরকে ভিসা রিজেক্ট করা হয়েছে। অফিসিয়ালি কেউ এখনো জানায় না। আলী খান এটা সম্ভবত ইনস্টাগ্রামে একটা পোস্ট করে জানাচ্ছেন যে তিনি ভিসা পান নাই। পরে মিডিয়াগুলো, ইন্ডিয়ান মিডিয়াগুলো জানাচ্ছে যে এটা শুধু আলী খান না, 4জনকে রিজেক্ট করা হয়েছে। এখন আপনি পরিস্থিতিটা ভাবেন, এই অবস্থায় ইউএসএ কিভাবে টিম নিয়ে আসবে? ইউএসএর খুব গুরুত্বপূর্ণ 4জন মেম্বার, আলী খানরে ছাড়া তো তাদের পেস অ্যাটাক কল্পনা করা কঠিন। ইউএসএ কি তাদের বাদ দিয়ে আসবে? এই ব্যাপারটা ইউএসএর ফোরামে উঠবে না? ইউএস গভর্নমেন্টের কাছে যাবেন না যে পরিস্থিতি এরকম, আমাদের একটা বিশ্বকাপ খেলতে ডাকে, সেখানে আমাদের 4জন খেলোয়াড়রা যেতে দিতে চায় না তাদের ধর্ম পরিচয় এবং বংশ পরিচয়ের কারণে। এবং এই একই ক্রাইসিসে তো আরো অনেকগুলো দল পড়বে। যদি এটাই ইন্ডিয়ার পলিসি হয় যে তারা পাকিস্তানি বংশোদ্ভূত বা মুসলিম কাউরে ভিসা দেবে না, তাহলে তো আরো অনেকের এই ক্রাইসিস আছে। ইতালি দলে পাকিস্তানি বংশোদ্ভূত আছে। ইউএই আর ওমান তো মূলত পাকিস্তানি বংশোদ্ভূতদের নিয়ে করা দল। খোদ জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা, উনি পাকিস্তানি, মানে পাকিস্তানি জন্ম হয়েছে, পাকিস্তানে বড় হয়েছেন। এখন তারা কি ভিসা পাবেন না? ইংল্যান্ডের দুটো খেলোয়াড় রেহান এবং আদিল রশিদ, দুটোই পাকিস্তানি বংশোদ্ভূত, তারা ভিসা পাবে না? আমি জানি না এই সংকট কিভাবে আইসিসি সমাধান করবে। কালকে নাকি আইসিসি, ইন্ডিয়ান মিডিয়াগুলোতে আইসিসির কর্মকর্তারা বলছে যে এটা তারা ইন্টারনালি সলভ করার চেষ্টা করতেছে, তারা ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কথা বলতেছে, এটা কোনো ক্রাইসিস থাকবে না। ভাই, এই ক্রাইসিস আজকে এই সময়ে এসে থাকবে না বলতেছেন কেন? আপনারা একটা দেশে বিশ্বকাপ করতে গেছেন, দেখেন অলিম্পিক যখন কোনো দেশে হয়, আপনারা জানেন কি না, তখন অলিম্পিক চার্টারের নিয়ম অনুযায়ী কাউকে আলাদা ভিসা নিতে হয় না। এটা জানতেন? অলিম্পিক ইভেন্ট যে সাংবাদিকরা যান, তাদেরও কিন্তু ভিসা নিতে হয় না। অলিম্পিক কমিটি যে অ্যাক্রেডিশন কার্ড দেয়, ওই অ্যাক্রেডিশন কার্ড ইটসেলফ ভিসা। মানে আপনি যখন একটা গ্লোবাল ইভেন্ট আয়োজন করেন, আপনি তো কল্পনা করেন যে আমি অলিম্পিকের মতো করব বা
ফিফার মতো করব, যোগ্যতা থাক বা না থাক, আপনার মোরালিটি তো ওই জায়গায় থাকতে হবে। তাহলে আপনি কিভাবে কোনো ন্যাশনাল টিমের খেলোয়াড়ের ভিসা আটকায় দেন? কিভাবে আটকায় দেন? এই ব্যাপারটা নিশ্চিত না হয় আইসিসি কিভাবে এই জায়গায় বিশ্বকাপ আয়োজন করে? এত বড় লজ্জার ব্যাপার, এত বড় নোংরা ব্যাপার এই ক্রিকেট ইতিহাসের আগে দেখে নাই। যে একটা নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করেন, বাংলাদেশকে নিষিদ্ধ করেন, জিম্বাবুয়েকে নিষিদ্ধ করেন, পাকিস্তানকে নিষিদ্ধ করেন। কিন্তু আপনি একটা ক্রিকেট টিমের বেছে, বেছে কিছু খেলোয়াড়ের বংশ পরিচয়, ধর্ম পরিচয় বেছে তাদের ভিসা দিবেন না। তাদেরকে খেলতে আসতে দিবেন না। এটা তো কোনোভাবে কোনো আন্তর্জাতিক মানবাধিকার বলেন, হিউম্যান রাইটস বলেন, কোনো কিছুতে পড়ে না রে ভাই। আপনি বংশ পরিচয় অনুযায়ী, জন্ম পরিচয় অনুযায়ী কাউরে ট্রিট করতে পারেন না। এটা একদম খেলাধুলার মৌলিক সব শর্তের পরিপন্থী, মৌলিক শর্তের পরিপন্থী। আইওসি বলে যে কোনো খেলোয়াড়, আইওসি মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যাদের কাছে আসলে আইসিসির জবাবদিহি করার কথা, তো তারা বলে যে কোনো খেলোয়াড়ের ধর্ম পরিচয়, বর্ণ পরিচয়, জাতিগত উৎস বা কোথায় জন্ম হয়েছিল এগুলো বিবেচনায় তাদেরকে আলাদা করা যাবে না। ইনফ্যাক্ট পৃথিবীর সবাই, সব ভদ্রলোক তাই বলে যে এভাবে কাউকে আলাদা করা যাবে না। যে দেবব্রতর নামের শেষে মুখোপাধ্যায় আছে, দেবব্রতকে আলাদা করো, অমুকের নামের শেষে শাহরুখ খানের নামের শেষে খান আছে, এটা হবে না। সারা পৃথিবীকে আপনার এক পাল্লায় মাপতে হবে। অ্যাটলিস্ট আপনি যখন স্পোর্টস অর্গানাইজার, তখন আপনার সারা পৃথিবীকে এক পাল্লায় মাপতে হবে। কোথায় কিসের ভদ্রতার আলাপ, কোথায় কিসের ভদ্রতার আলাপ? আমি দেখলাম জিম্বাবুয়ের একটা পেজে ওরা বলছে, এটা সত্যি কিনা জানি না, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অবস্থান কিনা, যে যদি সিকান্দার রাজা ভিসা না পায় তাহলে তারা আসবে না। এটাই হওয়া উচিত। কারণ ওসব দেশে নিশ্চয়ই আমাদের নিজেদের মধ্যেই ঠোকাঠুকির ব্যাপারগুলো নাই। ওরা, ওদের ওই বোধটা আছে যে কিছু জায়গায় এক হয়ে যেতে হয়। আমরাও কি দুর্ভাগা যে জন্মাইতে জন্মাইতে এসে জন্মাইছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা দেশে, যেখানে কিনা আমাদের জাতীয় কোশ্চেনেও ভাগাভাগি হতে হয়। আমাদের ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের ন্যাশনাল টিমের রিপ্রেজেন্টেশন, ন্যাশনাল টিমের সম্মান, ন্যাশনাল টিমের নিরাপত্তা, এগুলো নিয়ে আমাদের ভাগাভাগি করে কথা বলতে হয়। কি দুর্ভাগ্যজনক, কি দুর্ভাগ্যজনক। এখানে আমরা একমত হইতে পারলাম না এখনো পর্যন্ত। সবাই এক গলায় বলতে পারলো না যে না, আমরা খেলতে যাব না, আমরা আমাদের মুস্তাফিজকে নিরাপত্তা দেবেন না। আমাকে কালকে রাষ্ট্রীয় এক ভদ্রলোক বলতেছিলেন যে দেখেন 200 সাংবাদিক অ্যাক্রেডিশনের জন্য আবেদন করছেন, সম্ভবত 145 জন অ্যাক্রেডিটেড হবেন, এদের নিরাপত্তা কে দেবে? আমি কি প্রত্যেকের সঙ্গে দেশ থেকে গানম্যান পাঠাবো? এরা যেসব হোটেলে থাকবেন, আমাদের দেশের সাংবাদিকরা তো খুব সামর্থ্যবান না, তাদেরকে নিজের অ্যারেঞ্জমেন্টে থাকতে হয়। এইসব হোটেলের তো নিরাপত্তা খুব সুবিধার না। সেই সাংবাদিকরাও সবাই একমত হতে পারলো না যে তাদের নিরাপত্তাও তো একটা বিরাট ইস্যু। বাদ দেন দর্শক, বাদ দেন খেলোয়াড়, আমাদের সবার এইটা একমত হওয়ার টাইম। জিম্বাবুয়ের একমত হইতে হবে, বাংলাদেশের একমত হইতে হবে, পাকিস্তানের হইতে হবে, সবাইকে একমত হইতে হবে। একমত হয়ে বলতে হবে আমরা ইন্ডিয়া বিরোধী না, কেউ ইন্ডিয়া বিরোধিতা করতে চাই না আমরা। কিন্তু আপনি বিশ্বকাপটাকে এমন নিরাপদ, এমন নিরপেক্ষ একটা আয়োজনে পরিণত করবেন যেখানে কেউ তার নাম নিয়ে ভাববে না, কেউ তার চেহারা নিয়ে ভাববে না। আপনি চিন্তা করেন যে এর ভিতরে মঙ্গোলিয়ান চেহারা আছে এরকম কোনো ক্রিকেটার কোনো দলে আছে কিনা আমি ঠিক মনে করতে পারতেছি না। ও, তারা যদি ওই আতঙ্কে থাকে বা তাদের সাপোর্টাররা, যে অলরেডি আমরা ইন্ডিয়ায় দেখছি যে মঙ্গোলিয়ান চেহারা আছে বলে তাকে চীনা সন্দেহে পিঠায় মারায় ফেলা হয়েছে। মানে কি একটা ভয়ানক অবস্থা। এখন যদি কোনো দেশের কোনো খেলোয়াড় বা সমর্থক থেকে থাকেন যিনি মঙ্গোলিয়ান বংশোদ্ভূত, আর ওই মঙ্গোলিয়ান বংশোদ্ভূতদের চেহারার যে ছাপ, ওইটা আপনি নেপালে বলেন, আমাদের যে জাতিগোষ্ঠীগুলো আছে পাহাড়ি অঞ্চলে, এটা কয়েক জেনারেশন, কয়েক শতাব্দীতে চেঞ্জ হয় না। ওদের ছাপ থাকতেই থাকে, থাকতেই থাকে। ফলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় এদের ধরে বলতে পারবেন এটা একটা চাইনিজ। এখন আপনি তার মানে কি পিটায় মারে ফেলবেন? সেই অবস্থায় বিশ্বকাপ হয়, সে জায়গায় বিশ্বকাপ হয়। এর চেয়ে অনিরাপদ গ্লোবাল কোনো ইভেন্টের কথা আমি এর আগে শুনি নাই। এর চেয়ে শঙ্কার কোনো গ্লোবাল ইভেন্টের কথা এর আগে শুনি নাই। যাই হোক, শেষ পর্যন্ত আমি এই কালকে রাত পর্যন্ত আমার প্রত্যাশা ছিল যে ব্যাপারগুলো হয়তো আমরা শুধু শ্রীলঙ্কায় খেলতে গেলে যেটা হবে, আমরা শ্রীলঙ্কায় খেলতে গেলে সব নিরাপদ হয়ে যাবে, সব সাধারণ হয়ে যাবে। এখন আমার গ্লোবাল পার্সপেক্টিভে মনে হচ্ছে যে এই পুরো বিশ্বকাপটাই তো একটা বীভৎস আয়োজন হতে যাচ্ছে। আমি জানি না যে এইটা কি সব ইনসিডেন্ট করবে, কি সব ইনসিডেন্ট ঘটবে। সবার জন্য প্রার্থনা থাকলো, আলী খান থেকে শুরু করে প্রতিটা ক্রিকেটার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, মঙ্গোলিয়ান বংশোদ্ভূত, পাকিস্তানি বংশোদ্ভূত, প্রত্যেকটা ক্রিকেটার, প্রত্যেকটা মানুষ যেন ভালোভাবে বিশ্বকাপটা এনজয় করতে পারেন, সেখানে গিয়ে খেলতে পারেন, সেখান থেকে নিরাপদে ফিরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন।